বলা হয়ে থাকে একটি গণতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উৎসই হলো জনগণ। সংবিধানও ঠিক সেই কথাই বলে, যেমনটা আসলে আমাদের দেশেও হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের দেশের জনগণের এই ক্ষমতা কেবল 5 বছরে একবারই ভোটের মাধ্যমে প্রয়োগ করতে দেখা যায়। নির্বাচনের আগে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানান প্রতিশ্রুতি ও আশ্বাস দিলেও নির্বাচনের পরে 5 বছরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিছু সংসদ সদস্য একবার ক্ষমতার চেয়ারে বসতে পারলেই দুর্নীতি, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার সহ আরো নানান অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে। বিভিন্ন দেশে গড়ে তোলে সম্পদের পাহাড়, আর তাদের এই দুর্নীতির খেসারত দিতে হয় সাধারণ জনগণকে। একজন রাজনৈতিক নেতা যখন দেশের ভেতরের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে, তখন দেশের ভেতরে তৈরি হয় অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে সবকিছুর দাম বেড়ে যায়। ফলে রাষ্ট্র পড়ে যায় অর্থনৈতিক চাপে, আর রাষ্ট্রের এই অর্থনৈতিক চাপের বোঝা চাপানো হয় জনগণের স্কন্ধে। এখন প্রশ্ন হলো, একজন এমপি বা সংসদ সদস্য বা সাংসদ হতে পারলেই কি সে সব ধরনের অপকর্ম করার লাইসেন্স পেয়ে যায়? তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করে, সে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সে কতটুকু রক্ষা করতে পারে বা কতটুকু রক্ষা করার চেষ্টা করে? আর একজন সংসদ সদস্যের কাজই বা কি? এই সমস্ত বিষয় আলোচনা করা হবে আজকের এই পর্বে। সুতরাং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওটি যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন, তাহলে এখনই ফলো বাটনে প্রেস করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একজন সংসদ সদস্য নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে নানান ভুল ধারণা বিদ্যমান। জনগণ আসলে এসব বিষয়ে ভালোভাবে না জানার কারণে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বিভিন্ন লোভনীয় প্রতিশ্রুতির ফাঁদে পা ফেলেন। বেশিরভাগ সংসদ সদস্য প্রতিশ্রুতি দেন নির্বাচিত হতে পারলে সেই এলাকার রাস্তা করে দেবেন, স্কুল কলেজ নির্মাণ করে দেবেন, এলাকার বেকার তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করে দেবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে কোন এলাকার রাস্তা করে দেওয়া, কালভার্ট ব্রিজ নির্মাণ করে দেওয়া, এগুলো আসলে একজন সংসদ সদস্যের কাজই না, এগুলো তার দায়িত্বের মধ্যেই নেই। এই উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণ করার দায়িত্ব হলো স্থানীয় সরকার বিভাগের। একজন সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, সরকারকে তত্ত্বাবধান করা, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কাজের জন্য সরকারকে জবাবদিহিতার আওতায় আনা এবং তার এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা। কিন্তু আমাদের দেশের রাজনীতি এমপি কে বানিয়ে ফেলে এলাকার অভিভাবক, আর এখান থেকেই শুরু হয় প্রতিশ্রুতি ও পাইয়ে দেওয়ার রাজনীতি। মানুষ এটা চিন্তা করে একজন প্রার্থীকে ভোট দেয় যে তিনি যেই ব্যক্তিকে ভোট দিবেন সেই ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তার এলাকায় স্কুল কলেজ তৈরি করে দেবেন, হাসপাতাল নির্মাণ করে দেবেন, বেকার তরুণদের চাকরির ব্যবস্থা করে দেবেন, রাস্তাঘাট ব্রিজ নির্মাণ করে দিবেন। এমন অবস্থায় প্রার্থীরা জনগণের কাছে ভোট চাওয়ার সময় তার এলাকার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি না দিলে সে রাজনীতির মাঠে ভোটের লড়াই টিকে থাকতে পারবে না। আর একজন এমপি যখন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হন, তখন জনগণ প্রশাসনের বদলে তার এলাকার এমপির উপর বেশি ভরসা করে থাকেন, যার ফলে উপজেলা বা পৌরসভার মতো স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। যার ফলে একটা পর্যায়ে গিয়ে এমপি হয়ে ওঠে একটি এলাকার অভিভাবক এবং ওই এলাকার একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী। এখন আমরা দেখি একজন সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কি কি যোগ্যতা দরকার। বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতার কথা যেমন বলা আছে, তেমনি কোন কোন ক্ষেত্রে সংসদ সদস্য হতে পারবে না তাও বলা আছে। আমাদের সংবিধানে বলা আছে একজন সংসদ সদস্য হওয়ার জন্য অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে এবং তার বয়স কমপক্ষে 25 বছর হওয়া লাগবে। আর এই দুটোই হলো সংসদ সদস্য হওয়ার জন্য মৌলিক যোগ্যতা। অর্থাৎ নাগরিক ও বয়স ছাড়া আর কোনো যোগ্যতা সংবিধান নির্ধারণ করে না। আবার সংবিধান এই কথাও বলেছে যে আদালত যদি কোনো ব্যক্তিকে মানসিকভাবে অক্ষম বা অপ্রকৃতিস্থ মনে করে, তাহলে তিনি সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাছাড়াও কারো বিরুদ্ধে যদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকে, তাহলেও তিনি সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সহজ ভাষায় বললে, আমাদের সংবিধান সংসদ সদস্য হওয়ার পথ খুব বেশি কঠিন করেনি। আর সেই কারণেই স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা নির্বাচনে অশিক্ষিত, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা বারবার সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছে। অথচ একজন সংসদ সদস্যের ভিতরে পর্যাপ্ত শিক্ষা না থাকলে সে ব্যক্তি রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোই বুঝবে না। আবার এবারের নির্বাচনে তথ্য গোপন করে নির্বাচন করার অভিযোগও উঠেছিল কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে।
সংসদ সদস্যের কাজ কি? আমাদের সংবিধানে সংসদ সদস্যের যোগ্যতার কথা সামান্য উল্লেখ করা থাকলেও তার কাজ কি হবে তা কোথাও বলা হয়নি। একজন সাংসদ ব্যক্তি হিসাবে কি কাজ করবেন তা না বলা হলেও একটি সংসদের কাজ কি হবে তা বিস্তারিতভাবে উল্লেখ আছে আমাদের সংবিধানের ৫ম ভাগে। যেহেতু সকল সংসদ সদস্য মিলেই জাতীয় সংসদ গঠিত হয়, সেহেতু সংসদের কাজ বা দায়িত্ব থেকেই প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব নির্ধারিত হয়ে যায়। জাতীয় সংসদের ৩টি কাজের কথা মূলত সংবিধানের ৫ম ভাগে উল্লেখ করা আছে। এগুলো হলো, একটি সংসদের কাজ হলো আইন প্রণয়ন করা, বাজেট ও রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণ করা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ছাড়া কোনো আইন তৈরি করা যাবে না। আর সংসদ মানেই সংসদ সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত, ফলে আইন প্রণয়ন করা সংসদ সদস্যের সাংবিধানিক দায়িত্ব। একটি দেশের গ্রাম প্রতিরক্ষা থেকে শুরু করে সামরিক বাহিনী কিভাবে চলবে সেই সব বিষয়ে আইন প্রণয়ন করবে সংসদ। সংসদ সদস্যদের সম্মিলিত অনুমোদন ছাড়া সরকার কোনো কর আরোপ, বাজেট ব্যয় বা রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করতে পারবে না এবং কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারবে না। এছাড়াও প্রধানমন্ত্রী ও সংসদ সম্পূর্ণ সংসদ সদস্যদের আস্থার উপরে নির্ভরশীল। একটি সরকার সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন হারালে সেই সরকারকে পদত্যাগ করতে হবে, আর এগুলোই হলো একজন সংসদ সদস্যের কাজ। তাই কোনো এলাকার রাস্তা বানানো বা এলাকার উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে কোনো একজন প্রার্থীর ভোট চাওয়া একটি অযৌক্তিক কাজ, যা তিনি কখনোই করতে পারেন না। তবে বাংলাদেশে বিগত দিনে আমরা যে রাজনৈতিক অপসংস্কৃতি দেখতে পেয়েছি তা থেকে অনেকটাই আমরা বের হয়ে আসতে পেরেছি। এই ধরনের অযৌক্তিক প্রতিশ্রুতি দেওয়ার সংস্কৃতি এবারে আগের নির্বাচনগুলোর তুলনায় তুলনামূলক অনেক কম দেখা গেছে। আবার আগেরকার নির্বাচনে কোনো প্রভাবশালী প্রার্থী প্রচারণা করার সময় রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং গণসংযোগ করত, যার ফলে জনগণকে নানান ভোগান্তিতে পড়তে হতো। সেই সংস্কৃতিও কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে কমে আসছে। আবার আগে যেমন একটা দল নির্বাচনে বিজয় হলে অপর দল সেই নির্বাচন বর্জন করত, এক দলের নেতা ও অন্য দলের নেতার মধ্যে মুখ দেখাদেখি হতো না, সেটা থেকে অনেকটা বের হয়ে এসেছে বাংলাদেশ। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শিশির মনিরের মতো হেভিওয়েট প্রার্থী যখন নির্বাচনে হেরে পরাজয় মেনে নেয় এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানায় এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিরোধী দলের নেতার বাসায় যায়, তখন কিন্তু সেটা পরিবর্তনের হাওয়ারই ইঙ্গিত দেয়। সুতরাং আমরা চাই দেশে আরো পরিবর্তন আসুক, সংসদ সদস্যরাও শুধুমাত্র তাদের দায়িত্বের বাইরে আর কোনো প্রতিশ্রুতি না দিয়ে শুধুমাত্র তাদের উপরে অর্পিত দায়িত্বই যথাযথভাবে পালন করুক। পুরনো ধারার বিভেদের রাজনীতি বলে সব রাজনৈতিক দল ঐক্যের রাজনীতি করুক, সেই প্রত্যাশা রেখে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আর আপনাদের যদি এই পর্ব নিয়ে কোনো ধরনের মতামত বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ